দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএ মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রোহিঙ্গা সমস্যা ও কূটনীতি। আমরা সেই সময় আলোচনা করতে চলেছি যখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে ওআইসির একটি প্রস্তাবনা গৃহীত হয়েছে 135 ভোটে, যেটি বিপরীতে চীন, রাশিয়া সহ 10টি দেশ ভোটও দিয়েছে, আবার ভারতের সহ 26টি দেশ ভোটদানে বিরত থেকেছে। কিন্তু তার মূল বিষয় হচ্ছে রোহিঙ্গাদের যে সংকট নিরসনে, তাদেরকে ফিরিয়ে নেওয়া সহ তাদের পুনর্বাসন, তাদের নিরাপত্তা, তাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের ব্যাপারে এই রেজুলেশনের এনফোর্সমেন্ট বা কার্যকারিতা কতখানি সেটি নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি সামগ্রিকভাবে যে কূটনীতি চলছে, টিলারসন সাফার করেছেন মিয়ানমার, সেখানে কথা বলেছেন। এটি নিয়ে আসিয়ানে কম বেশি হলেও কথা হয়েছে, হয়নি, এবং জাতিসংঘে কথা হয়েছে, প্রধানমন্ত্রী কিছু প্রস্তাবনা দিয়েছেন। বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী, ইতিমধ্যে কয়েক মাস হয়ে গেছে এবং এটা বড় সময় ধরে তাদেরকে সাফার করতে হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। ফলে এই সংকট থেকে, রোহিঙ্গা সংকট উত্তরণে দেশীয় এবং আন্তর্জাতিক যে কূটনীতি চলছে সেটির একটু সর্বশেষ পরিস্থিতি আমরা পর্যালোচনা করতে চাই আজকের এই অনুষ্ঠানে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, BIISS এর চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন মিয়ানমারে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব মুন্সি ফয়েজ আপনাকে দিয়ে। আন্তর্জাতিক কূটনীতির এই পর্যন্ত কিভাবে দেখছেন আপনি? আন্তর্জাতিক কূটনীতিতে আমি তো মনে করি যে অনেক কিছু ইতিবাচক ঘটছে। যেটা দিয়ে শুরু করলেন, এটা একটা অত্যন্ত ইতিবাচক ঘটনা। অবশ্যই এটা আমরা আশা করছিলাম। সেটা হচ্ছে যে থার্ড কমিটি বা জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক কমিটি, সেই কমিটিতে ওআইসির একটি প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেই প্রস্তাবের মূল বক্তব্য হচ্ছে যে সহিংসতা বন্ধ করা এবং এই যারা দেশ ছেড়ে ঘরবাড়ি ছাড়া হয়েছে তাদেরকে তাদের ঘরবাড়িতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা, সেটার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং তাদেরকে তাদের সমস্ত নাগরিক এবং রাজনৈতিক অধিকার ফেরত দেওয়া, এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে এসছে। তো সুতরাং এটা একটা, আমি মনে করি যে এটা একটা বিশাল ব্যবধানে এই প্রস্তাবটা গৃহীত হয়েছে। 135টা দেশ সমর্থন করেছে, 10টা দেশ এটার বিরোধিতা করেছে। যদিও এর মধ্যে ওই 10 জনের মধ্যে বেশ কয়েকটা উল্লেখযোগ্য দেশ আছে যাতে আমরা খুশি হতে পারি না, কেউই বিরোধিতা করবে এটাই চাই না আমরা, কারণ এটা আমার একটা সমস্যা, যেটা সারা পৃথিবীর সমস্যা, মানবতার সমস্যা, সবাই এটার পক্ষে আসবে, এটাই আমাদের আশা। তারপরেও নানান কারণে নানানজন বিরোধিতা করেন, সেগুলো আস্তে আস্তে কিভাবে সরানো যায় সেই চেষ্টা আমাদের চালু আছে এবং আমি মনে করি আরো জোরদার হবে ভবিষ্যতে। তবে এই যে একটা জিনিস, এর সাথে সাথে হচ্ছে আপনি রেক্স টিলারসনের কথা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি গেছেন ওখানে। তার আগেও তার ম্যানিলায় সাক্ষাৎ হয়েছে সূচির সাথে, আবার এখানে যে সূচি, এবং উনি যেসব কথাবার্তা বলেছেন তাতে আমরা আশান্বিত হই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে সত্যি সত্যি বেশ গুরুত্ব সহকারে এবং জোরের সাথে পদক্ষেপ নিতে চেষ্টা করছে। আর তার এর বাইরেও একটা জিনিস আছে, কয়েকদিন পরে আসেমের বৈঠক হবে নেপিডোতে। সেখানে কিন্তু অনেক আসেমের যত সদস্য দেশ আছে, ইউরোপ এবং এশিয়ার সবাই সেখানে, পররাষ্ট্রমন্ত্রীরা সব সেখানে যাচ্ছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে যাবেন। বেশ কয়েকটি দেশের, যেমন জার্মানি, সুইডেন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় আসছেন এবং তারা নেপিডোতে যাওয়ার আগে তারা কক্সবাজার যে এদের অবস্থা নিজেরা দেখবেন এবং পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের আলাপ হবে এবং ওখানে যে তারা এই বিষয় নিয়ে আলাপ করবার সুযোগ পাবেন। তো সুতরাং আমি মনে করি যে একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে চাপটা বৃদ্ধি করা যেতে পারে। এখন আপনাকে বলছে যখন নেপিডোতে আসেম হবে, সবাই যখন যাবেন, এটা নেপিডোকে এক ধরনের বৈধতা দেওয়ার মতো এভাবে দেখার সুযোগ আছে। কিন্তু আমি মনে করছি যে আমাদের দিক থেকে দেখলে আমরা মনে করি যে এখানে সবাই তাদের উপর চাপ প্রয়োগ করবার একটা সুযোগ তৈরি হচ্ছে। তাদেরকে তো একঘরে করে দেওয়ার প্রয়োজন নাই যদি তারা সমস্যার সমাধান করে। তো সেই জিনিসটাই তাদেরকে বোঝানোর একটা সুযোগ, যে আমরা এখানে এসেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা এই সমস্যাটা তৈরি করেছো, সমস্যার সমাধান করো। আরেকটি ব্যাপার আপনারা খেয়াল করেছেন যে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন এবং বলছেন যে আমরা মানবাধিকার কমিশনেও এই ব্যাপারে একটি বিশেষ অধিবেশনের জন্য চেষ্টা করছি। তো এগুলো আমি মনে করি যে অনেকগুলো বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ
এই মুহূর্তে ঘটছে বা শিগগিরই ঘটবে। আর সাথে সাথে আমাদের একটি বাংলাদেশ সরকারের একটি অনভয়েস কনফারেন্স ঢাকায় হবে শিগগিরই, এই মাসের শেষে 28-29 এই সময় বোধহয়। তো সেইখানেও একটা সুযোগ হবে যে বাংলাদেশ সরকার এ পর্যন্ত কি করছেন, কি করতে চান, সেটা আমাদের যে রাষ্ট্রদূতদেরকে সবাইকে বলা এবং তাদের কাছ থেকে তাদের কোনো প্রশ্ন থাকলে, ক্লারিফিকেশন সিক করার থাকলে সেগুলো তাদেরকে দিয়ে তাদেরকে আবার ফেরত তাদের যার যার জায়গায় ফেরত নতুন করে তারা আবার উদ্যোগ নিতে পারবেন। আমি মনে করি যে এগুলো সবই ইতিবাচক। আপনার কাছে যেতে চাই, আপনি কিভাবে দেখছেন যে অ্যাচিভমেন্ট, কূটনৈতিক অ্যাচিভমেন্ট কত মনে করেন? না, এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে আন্তর্জাতিকভাবে এই রোহিঙ্গা বিষয়টি এখন এটা এক ধরনের স্বীকৃত বিষয় যে সেখানে নির্যাতন হয়েছে, গণহত্যা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে। এটা আন্তর্জাতিকভাবে এখন স্বীকৃত, আন্তর্জাতিক মহল এটা স্বীকার করে এবং আন্তর্জাতিক মহল বারবার বলছে নেপিদের উপর, মিয়ানমার সরকারের উপর এই বিষয়টিকে যত দ্রুত সমাধান করা। মূল বিষয়টা হচ্ছে তাদেরকে ফেরত নাও, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যে আমাদের কূটনৈতিক বিষয়টি, সেটি কতটুকু আমরা এটাকে কাজে লাগাতে পেরেছি। দেখেন, যখন আগস্টের পর থেকে 25শে আগস্টের পর থেকে যখন এই সংকটটা তৈরি হয়, যখন লক্ষ লক্ষ লোক দেশান্তরিত হয়ে অমানবিকভাবে এখন কক্সবাজারে বসবাস করছে, তারপর থেকে যে অনেকটা সময় পার হয়ে গেছে, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে আমরা ঠিক কূটনৈতিকভাবে যতটুকু আমাদের আগানো উচিত ছিল সেখানে আমাদের কিছুটা হলেও ঘাটতি আছে। বিশেষ করে একটা জিনিস আমি খুব মনে করি আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ ছিল, যেমন আপনি যেটা রেফারেন্স দিলেন জাতিসংঘের থার্ড কমিটিতে যেটা সিদ্ধান্ত হয়েছে, সেখানে দুটো দেশ, আবারও বড় দুটো দেশ, মার্কিন চীন এবং রাশিয়া আমাদের অবস্থানের বিপক্ষে গেছে, ভেটো দিয়েছে, যেটা আমাদের স্বার্থ রক্ষা করেনি। ফলে এই দুটো দেশের কাছে আমাদের কজটা, রোহিঙ্গা নিয়ে যে আমাদের যে সংকট, আমাদের যে সমস্যা, আমরা যে একটা বড় ধরনের সংকটের মুখে আছি, এটা প্রপারলি তুলে ধরা হয়নি। এবং আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে বাংলাদেশের কোনো সিনিয়র কূটনীতিক বা পররাষ্ট্রমন্ত্রীও এই দুটো দেশে যাননি। যাওয়াটা আমি মনে করি যাওয়াটা উচিত ছিল। অ্যাটলিস্ট আমাদের যে কজটা, আমাদের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো প্লেস করা দরকার ছিল। এই জন্য দরকার ছিল যে আমরা মনে করি চীন আমাদের খুব বন্ধু রাষ্ট্র এবং চীন আমাদের সাথে তাদের আর্থিক সংশ্লিষ্টতা করেছেন, আসলে গিয়ে লাভ নেই, তারা তাদের ডিপ্লোমেসিতে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা বলি, ডিপ্লোমেসিতে ধরে নেওয়া যাবে না যে আপনি এটা আপনার প্র্যাকটিস, দুজন প্র্যাকটিস ডিপ্লোমেট আছেন, হয়তো তারা বলতে পারবেন তাদের পার্সপেক্টিভ, কিন্তু আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা মনে করি যে কস্টটা আপনাকে তুলে ধরতে হবে, আপনাকে বলতে হবে। চীন আমাদের পক্ষে থাকবে না সেটা সেকেন্ডারি বিষয়। আমাদের প্রশ্ন হচ্ছে আমাদেরকে কস্টটা আমাদের তুলে ধরতে হবে, কারণ আমাদের সাথে চীনের বাংলাদেশের স্বার্থ আছে, রাশিয়ার বাংলাদেশের স্বার্থ আছে। আমরা রাশিয়া থেকে অস্ত্র কিনছি, আমরা চীন থেকে অস্ত্র কিনছি, চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক বড়। ফলে আমাদের উচিত ছিল এই দুটো দেশে আমাদের যে অবস্থানটা তুলে ধরা। সেক্ষেত্রে একটু মনে হয় আমার কোথাও যেন একটু ঘাটতি আছে, কোথাও যেন আমরা হঠাৎ করে আমি একটা ছবি দেখতে দেখতে মনে হলো আমাদের প্রডিউসারকে আমি বলবো যে অ্যাঞ্জেলিনা জোলির বক্তব্যটা একটু চালাতে, জাতিসংঘে আসার কথাটা। রোহিঙ্গা নিধনের ঘটনায় মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। সহিংসতা বন্ধ ও মানবিক সহায়তা প্রবেশের দাবিও জানিয়েছে এই কমিটি। নেপিতে সফরে গিয়ে মিয়ানমার সেনাদের রাখাইন অভিযানকে মানবতা বিরোধী অপরাধ বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাখাইনে মানুষ উচ্ছেদে যা হয়েছে তা নিশ্চিতভাবেই মানবতা বিরোধী অপরাধ। তবে জাতিগত নিধন হয়েছে কিনা তা জানতে আরো পর্যালোচনা প্রয়োজন। সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক বার্মিজ রোহিঙ্গা সংগঠন। বক্তব্য ছিলাম অ্যাঞ্জেলিনা জোলি, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, খুবই ইমোশনাল স্টেটমেন্ট, এবং তিনি জাতিসংঘ বিশেষ দূত হিসেবে, বিশেষ করে সেখানে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তার বক্তব্যটা একটু শুনতে চাই। মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাতে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। রোহিঙ্গাদের উচ্ছেদের উদ্দেশ্যেই যৌন নির্যাতন চালানো হয়। এটা ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক কর্মকাণ্ড। রোহিঙ্গা নিধনের ঘটনায় মার্কিন এই হচ্ছে মোটামুটি তার বক্তব্য যেটা শুনলাম আমাদের। আমি যেতে চাই যারা বরুণ কুমার চাকমা আপনার কাছে,
এই পর্যন্ত আপনি তো মিয়ানমারের সিচুয়েশন জানেন, তাদের একটা বড় বিষয় যে তাদের একজন সেনা কর্মকর্তাকে রাখা হয়ে যায়, তাকে সরানো হয়েছে। এবং আমরা সবাই জানি যে, এবং আজকে কিন্তু এক্সপ্লেনেশন বাংলা বলছেন যে ট্রানজিশন অফ ডেমোক্রেসি সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা সূচি বলছিলেন। কিন্তু কূটনীতি যে পরিস্থিতি আছে তাতে কি মনে হচ্ছে নাকি আপনার যে মিয়ানমার একটু একটু করে হলো নতুন শিকারের দিকে যাচ্ছে কি? না, আমি ওনাদের সাথে সুর মিলিয়ে বলছি। আচ্ছা, রেজলিউশন যেটা থার্ড কমিটিতে আজকে ভোটাভুট হলো 135টা ভোট আমাদের পক্ষে পড়েছে, এইটা আমাদের জন্য কূটনীতির একটা নৈতিক একটা বিজয় বলতে হবে। আমরা তো 135টা ভোট পেয়েছি, যারা চীন রাশিয়া আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ কূটনীতিক প্রক্রিয়া চলছে এবং আন্তর্জাতিকভাবেই এটা এখন স্বীকৃত। একটা এই সমস্যাটা একটু দেখালেন, এটা তো কোনো সন্দেহ নাই। এখন যেটা আমি আমার একটু ভালো লাগতো যদি টিলারসন ভিজিট করার পরে ওই যে ওনারা কিন্তু যে নিরাপত্তা পরিষদে তাদের স্থায়ী প্রতিনিধি কিন্তু বলেছেন এথনিক ক্লিনজিং, তাদের ভাইস প্রেসিডেন্ট বলেছেন। কিন্তু এখন উনি ভিজিট করার পরে একটি ব্রিফিং নিয়ে কেন এখন বলছেন যে বিশ্বাসযোগ্য তদন্ত মানে রিপোর্ট পাওয়ার পরে এথনিক ক্লিনজিং বলবো কি বলবো না, এই সন্দেহ কেন পোষণ করছেন আমি জানি না। স্যাংশনের ব্যাপারে একই বলেছেন অর্থনৈতিক আবার আরোপ করবেন কিনা, বিবেচনা করবেন কিনা, ওটা আরো পর্যালোচনা করার পরে ওনারা বিবেচনা করবেন, এগুলো বলেছেন। কিন্তু আমার আরো ভালো লাগতো যদি এই যে আমরা তো উনি বললেন যে আমাদের চীনের সাথে আমাদের কূটনৈতিক তৎপরতা কার্যকরভাবে চলছে কিনা, রাশিয়ার সাথে চলছে কিনা উনি সন্দেহ পোষণ করছেন। আর কিন্তু শুধু আমরা কেন করব, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির তো একটা সুযোগ ছিল। আপেক আসিয়ান সামিটে উনি তো ঠিকই জাপানে গিয়েছেন, উনি চীনে গেছেন, ভিয়েতনামে গিয়েছেন, ফিলিপিনে গিয়েছেন, ওখানে তো ওনার তাদের সাথে দেখা হয়েছে। সাইডলাইনে তো রোহিঙ্গা ইস্যুটা যদিও তাদের এজেন্ডাতে ছিল না, বাট সাইডলাইনে তো আলাপ হয়েছে। আমার যেটা ছোট্ট জায়গায় প্রশ্নটা করার কথা হলো যৌক্তিক হবে, ডোনাল্ড ট্রাম্পের কাছে তো তার দেশের মানুষেরই প্রত্যাশা, সেজন্য বলছি মানে আমরা আশা করতাম এবং আমাদের ভালো লাগতো যদি আমরা শুনতাম ডোনাল্ড ট্রাম্প মানে সাইডলাইনে এই বিষয়ে আলাপ করেছেন, এবং উনি যদি বলতেন চীনের রাষ্ট্রপতির সাথে আলাপ করতে, যদি আমরা শুনতাম, হয়তো হচ্ছে, কিন্তু আমরা যদি শুনতাম তাহলে আমরা একটু আশান্বিত হতাম। বিষয়টা এখানে একটু আসতে চাই। আচ্ছা, যেটা বললাম আমরা, বিষয়টা হচ্ছে আমরা এই যে আসাম সামিট হয়ে গেল, ওখানে রোহিঙ্গা শব্দটা পর্যন্ত ব্যবহার আসিয়ান রোহিঙ্গা শব্দ পর্যন্ত তারা ব্যবহার করলেন না। মানে অর্থাৎ কি, মানে আমার কাছে মানে তারপরে যে টিলারসন তো ওনার সাথে ছিল, টিলারসন থেকে আসলেন, আসার পরে হ্যাঁ ঠিকই সমালোচনা করেছেন, সবই করেছেন, কিন্তু এই যে মাঝে মাঝে কয়েকটা বাক্য অবরোধের ব্যাপারে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ড নিয়ে আপনি সেজন্য বলতে পারছেন, ওনারা ভালো বলতে পারবেন। মানে আমার কাছে একটু কনফিউশন হচ্ছে। আরেকটা হলো আপনি যেটা বললেন যে তার মিয়ানমার কিভাবে সাজিয়েছে, দেখেন টিলারসনের ভিজিটের আগে তারা একটা সেনাবাহিনী দিয়ে তদন্ত করিয়ে নিজেরাই কোনদিন কি সেনাবাহিনী বলবে আমরা দোষ করেছি নিজের দেশে, তাহলে তো কোনদিন বলবে না। তাহলে তো এইটা, এবং টিলারসন আসার আগেই এই রিপোর্টটা তারা, যদিও অনেকে বলেছে এটা হোয়াইট ওয়াশ, এটা তাদেরকে ইয়ে করার জন্য, বাট মানে এটা মানে অ্যাকসেপ্ট করেনি, বাট মিয়ানমার তো এটা করেছে এবং তারা তাদের সেনাবাহিনীকে ডিফেন্ড করেছে। মিয়ানমারের কাজ মিয়ানমার করেছে, সেনাবাহিনীকে ডিফেন্ড, এবং এটা তো করবেই, এটা যদি এটাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ তো গুরুত্ব ওই টিলারসন আসার আগে তারা ঠিকই এটা করিয়ে এটাকে ওই যে জেনারেল মিনাল লাইন ঠিকই ওটার উপর ব্রিফ করেছে টিলারসনকে, এবং টিলারসন কিছুটা ওইটার পরে হয়তো উনি বলছেন না আমাদের ক্রেডিবল একটা তদন্ত দরকার বা এই জন্য বলবো কিনা, এই জন্য হয়তো আমার মনে হচ্ছে। আপনি আমি মনে করি যে টিলারসন এখানে এসে ওখানে উপস্থিত থেকে যে কথা বলছেন সেটার অর্থ খুঁজতে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কিন্তু সাথে সাথে একই সময় যুক্তরাষ্ট্রের ইয়েতে কি বলে মানবাধিকার কমিটিতে তাদের যে কমিটি আছে, প্রতিনিধি পরিষদ না যুক্তরাষ্ট্রের হলোকস্ট মিউজিয়াম, হলোকস্ট মিউজিয়াম না, ওদের যে ফরেন অ্যাফেয়ার্স কমিটি, ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে এটা সম্বন্ধে খুব জোরালো বক্তব্য দেওয়া হয়েছে। হলোকস্ট মিউজিয়াম থেকে তো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এটা গণহত্যা,
হ্যাঁ, এবং আস্তে আস্তে লোকে গণহত্যা শব্দটা বেশি ব্যবহার করছে। তা আমি যে কথায় আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো শুধু বাংলাদেশ বলে দিচ্ছে বলে লোকে দেখছে তা তো নয়, সবাই দেখছে, সবার সামনে খোলা। চীন দেখছে, মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে, যুক্তরাজ্য দেখছে, ইউরোপ দেখছে, সবাই দেখছে, তারা তাদের মতন সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কাজটা আমরা করার চেষ্টা করছি যে আমাদের বক্তব্য তাদের কাছে তুলে ধরা এবং তাদেরকে বোঝানো যে তাদের স্বার্থ এটা নিন্দা করা এবং এটা বন্ধ করবার জন্য ব্যবস্থা করা, মিয়ানমারের উপর চাপ দেওয়া। এবং সেই জন্য চীনে আমাদের প্রতিনিধি দল গিয়েছে, যদিও সরকারের নয়, পার্টির একটা প্রতিনিধি দল, অন্য কারণে যাওয়ার কথা ছিল, কিন্তু টাইমিংটা এমন ছিল যে তারা এই বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে এবং তাতে একটা কাজ হয়েছে। তখন সাথে সাথে কাজ হয়েছে কি অবশ্যই, যারা এখানে হাসাহাসি করার তো কোনো সুযোগ নাই। এখানে যেটা হচ্ছে যে তার আগে পর্যন্ত তারা যা বলছিল ওটা পরে তারা যে বক্তব্য দিয়েছে তার মধ্যে অনেক পার্থক্য আছে। ওখানে তাদের যে তাদের যে পার্টির লিয়াজো ডিপার্টমেন্ট যেটা আছে, তার যে মন্ত্রী, তার যে ডেপুটি মিনিস্টার, তিনি ওখানে তাদের সাথে দেখা করে বক্তব্য দেন। ভাইস মিনিস্টার লিচুন আগে এখানে অ্যাম্বাসেডার ছিলেন। তারপরে ওই সময় চীনের রাষ্ট্র কি বলে জাতীয় দিবসের অনুষ্ঠানে ডাকা হয়েছিল, তখন তাদের রাষ্ট্রদূত একই রকমের বক্তৃতা দেয়, যেখানে তাদের পজিশন শিফট করবার ইঙ্গিত আমরা পাই, যে তারা এই দেখছে, তারা কনসার্ন অ্যাবাউট দি অ্যাট্রোসিটিস এবং তারা এগুলো বন্ধ করার জন্য মিয়ানমারের উপর চাপ দিচ্ছে এবং তারা বাংলাদেশ এবং মিয়ানমারকে একসাথে বিরত থাকতে পারতো ভোটদান থেকে। না, এখানে একটা জিনিস আছে, কতগুলো জিনিস আছে, যেমন তারা নিরাপত্তা পরিষদে যে বিবৃতি দিয়েছে, যেখানে প্রস্তাব নাই, বিবৃতি দিয়েছে, সেটাতে তারা কিন্তু ভেটো দেয় নাই। দুইবার রাশিয়া এবং চীন দুইবারই ভেটো দেয় নাই। যে ওখানে নিরাপত্তা পরিষদের যে সভাপতি, তার পক্ষ থেকে বিবৃতি, সেটা সর্বসম্মত বিবৃতি, সেখানে তো তাদেরকে ইয়ে করা হয়েছে, কি বলে, নিন্দা করা হয়েছে, তাদেরকে এটা বন্ধ করতে বলা হয়েছে। সেগুলো ঠিক আছে, যেখানে প্রস্তাব, যেখানে কিছু করণীয় বলা হচ্ছে, সেইখানের ব্যাপারে ওদের কিছু ইয়ে আছে। ওদের পজিশনটা হচ্ছে যে ওরা এগুলো চায় না যে এরকম আন্তর্জাতিক চাপে করুক, তারা নিজেরাই বাংলাদেশ এবং মিয়ানমার মিলে করুক, এইভাবে একটা অবস্থান তারা গ্রহণ করেছে। আমরা বলার চেষ্টা করছি চীনকে, রাশিয়াকে এবং অন্যান্য সবাইকে যে এটা তোমরা যদি ওদেরকে নিন্দা করো, তাতেও তোমাদের কোনো ক্ষতির কোনো কারণ নাই, কেন তোমরা নিন্দা করছো না, সেই চেষ্টা চলছে। এবং এর মধ্যে চীন থেকে একজন স্পেশাল অনভয় এসেছিলেন। আমরা চীনের সাথে যে যোগাযোগ নাই সেটা বলা তো ঠিক না। চীনের পররাষ্ট্রমন্ত্রীও আসতেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতেছেন এই ইয়েতে যাওয়ার পথে। সুতরাং কাজ হচ্ছে না সেটা না, এখন যেহেতু ওরা এত আসতেছে, আমাদের যাওয়ার সুযোগটা কম, সেই জন্য। সুতরাং সেভাবে দেখতে হবে যে আমরা তাদের সাথে কাজ করছি না। সত্যি করে কিছু বলতে চান না, বিরতি যাই, আমি বিরতি থেকে এসে আমার বিবেচনায় যেটা মনে হয় যে মন্ত্রী ফয়েজ আহমেদ যেভাবে বলছিলেন যে তাদের যে অবস্থান, সে অবস্থান পরিবর্তন একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমার কাছে এটা কখনো মনে হয়নি, কারণ আমি এই বিষয়টা ফলো করেছি, যে প্রথম থেকে চীন কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখছে আমি ফলো করছি। আমি যেটা বলার চেষ্টা করছি, আন্তর্জাতিক পরিসরে আমাদের এই যে মিয়ানমারের যে রোহিঙ্গা অত্যাচার, রোহিঙ্গাদের উপর অত্যাচারের বিষয়টি আন্তর্জাতিকভাবে খুব সোচ্চার হয়েছে এবং তার প্রতিটি ক্ষেত্রে আমাদের অবস্থানটা আমাদের অবস্থানের পক্ষে গেছে, কিন্তু এই অবস্থানটা আমরা আমাদের খুব বেশি মাত্রা আমরা ব্যবহার করতে পারিনি। মানে আমাদের উচিত ছিল, আমি মনে করি আমাদের উচিত ছিল, আমাদের একজন সিনিয়র লেভেল এবং ফরেন মিনিস্টার তার চীনে যাওয়া উচিত ছিল এই বিষয়টাকে এক্সপ্লেইন করার জন্য, বিষয়টা আমাদের পক্ষটা বলার জন্য, এটা যে একটা বড় ধরনের সংকট তৈরি করছে এটা বলার জন্য। প্রায় 10 লাখ লোক রাষ্ট্রদূত ছিলেন, কে পররাষ্ট্রমন্ত্রী একসময় পররাষ্ট্রমন্ত্রী একসময় আমাদের মিনিস্টার কাজ করেছেন চায়নাতে। আমি তখন সেকেন্ড সেক্রেটারি, উনি তখন মিনিস্টার ছিলেন আমাদের অ্যাম্বাসেডর। তো ফলে এটা হলে আমাদের বিষয়টা ভালো। আপনি আরেকটা জিনিস একটু স্মরণ করে দেখেন, পোপ পল আসতেছেন, পোপ ফ্রান্সিস আসছে, এবং আপনার কাছে নিশ্চয়ই এই ইনফরমেশনটা আছে যে আনান কমিশন, কোফি আনান, তিনি পোপকে বলেছেন যে উনি যখন মিয়ানমারে যাবেন, বাংলাদেশে আসবেন, তিনি যেন রোহিঙ্গা শব্দটি ব্যবহার না করেন, কারণ এই রোহিঙ্গা শব্দটি মিয়ানমার ব্যবহার করে না, তারা সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করে, মুসলমান হিসেবে আখ্যায়িত করে, কিন্তু রোহিঙ্গা শব্দটা ব্যবহার করে না। অর্থাৎ সেখানে এক ধরনের
আমাদের পক্ষে যথেষ্ট যুক্তি আছে, কোফি আনান কমিশনের রিপোর্টটাও আমাদের পক্ষে, সবগুলোই মূলত আমাদের পক্ষে। কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারছি বলে আমার মনে হয় না। যদি ক্যাপিটালাইজ করতে পারতাম তাহলে আন্তর্জাতিক বাংলাদেশও কি ব্যবহার করে রোহিঙ্গা শব্দটা যখন মিয়ানমার কিছুদিন ব্যবহার করিনি, এখন কিন্তু বাংলাদেশ করছে ব্যবহার, অফিসিয়ালি সরকারি ভাবে করছে এবং প্রধানমন্ত্রী ব্যবহার করছেন এবং সবাই ব্যবহার করছে। পরিবর্তন এসেছে সেখানে। আচ্ছা, এই সময় ওদের সাথে আমরা যখন দ্বিপাক্ষিক কাজ করছিলাম তাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল যে তারা বাঙালি বলবে না, আমরা রোহিঙ্গা বলবো না, তারা বলবে রাখাইনের মুসলমান। তারা এখন আমরা একটা বিরতি থেকে ফেরত এসে বাকি আলোচনা করবো দর্শক আমাদের সঙ্গে। আবারও স্বাগত জানাচ্ছি বিএফআর এর মুক্তবাক অনুষ্ঠানে। রোহিঙ্গা সমস্যা কূটনীতির আলোচনা করছিলাম। অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, BIISS এর চেয়ারম্যান মুশফিক ফয়েজ আহমেদ এবং সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমার সঙ্গে আমরা আলোচনা শুরু করবো। তার আগে দেখে নিতে চাই সর্বশেষ সংবাদ শিরোনাম। রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচিতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, ময়লা ফেলে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। রাজশাহী ও চট্টগ্রামে নতুন 2টি চামড়া শিল্পাঞ্চল করার ঘোষণা প্রধানমন্ত্রী, উৎপাদিত পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ। বিদেশ থেকে পাওয়া অর্থ বিতরণে কোনো অনিয়ম হয়নি, দুর্নীতির মামলা প্রসঙ্গে আদালতে খালেদা জিয়া। 23 নভেম্বর ফের আত্মপক্ষ সমর্থন। আর গুরুগুরু বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, বৈরী আবহাওয়া থাকতে পারে আরো 2 দিন, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। আমরা কয়েকটা অনলাইনে একটু দেখে নিতে চাই। যেমন সমকালে অনলাইন দেখতে পাচ্ছি, অনলাইন জালিয়াতি 67% ক্ষেত্রে ব্যাংকাররা জড়িত, ব্যাংকিং বিষয়ক। আমরা দেখতে পাচ্ছি যে সুদীপ হত্যাকাণ্ড মিশনে অংশ নেয় 7 জন। রোববার কক্সবাজার যাচ্ছে আন্তর্জাতিক প্রতিনিধি দল। আমি অসহায়, সাধারণ মানুষের কি হবে, শামীম ওসমানের বক্তব্য। প্রশ্ন ফাঁসের পেছনে কিছু শিক্ষকের নৈতিক স্কুলের দায়ী, শিক্ষামন্ত্রী সংসদে উপদেশ। আমরা যেতে চাই অন্য ওয়েবসাইটে BigNews24.com রয়েছে, বিচারকদের চাকরিবিধি নিয়ে মতভেদ দূর হয়েছে মন্ত্রী। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিচারকদের এই যে লম্বা সময় ধরে সিনা সাহেব থাকার সময় দেখলাম যে মিটিং করে হয়তো আগামী 3 তারিখের ভেতরে এই বিষয়ে তারা একটা সিদ্ধান্ত পৌঁছবেন। পাওনা কর নিয়ে গ্রামীণ ফোনের বক্তব্য, খাদ্য উৎপাদন কমেছে 9.5 লাখ টন। আমরা যেতে চাই আরো ডেইলি স্টারে, UN states call for aim to Myanmar military operations। লেটেস্ট আরো দেখতে পাচ্ছি যে লোয়ার কোর্ট জাজেস কন্ডাক্ট গভর্নমেন্ট গেজেট বাই December 3, সেফ ল মিনিস্টার। আনসেন্সর্ড উইথ রাফি হোসেন, তাওসিফ সাবিলা ব্রিং বেসিক আলি টু লাইফ, বেসিক্যালি টু লাইফ। গ্রাফট কেস নো, আচ্ছা মুগাবে গ্রাফট কেস নো লিগাল বাট টু রান ট্রায়াল প্রসিডিংস অফ মির্জা আব্বাস। আমরা যেতে চাই বিবিসির শিরোনামে, মুগাবে ইন ক্রাঞ্চ টক্স ওভার হিজ ফিউচার। এই হচ্ছে মোটামুটি শিরোনাম। রবার্ট মুগাবের অধ্যায় তো শেষ হলো মনে হয়, বড় মুশকিল। না, লেখক সাহেব ভালো বলেছেন, হি ইজ ফাইন বাট কনফাইন্ড। জেকব জুমা বলেছেন এটা টেলিফোনে কথা বলে। কিন্তু আশেপাশের দেশের, বিশেষ করে আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে চেষ্টা চলছে একটা মধ্যস্থতা করার। সুতরাং দেখা যাক, এমন হতে পারে তার অনেক ক্ষমতা থাকবে না, কিন্তু তাকে সামনে রেখে কিছু পরিবর্তন আনার চেষ্টা, এরকমই মনে হচ্ছে আমার কাছে। না না না, আমার যেটা ধারণা যে তাকে সেফ জার্নি, তাকে চলে যেতে হবে। এবং যিনি ভাইস প্রেসিডেন্ট, বেসিক্যালি তো উনি এটা একটা মিলিটারি কুদেতা হলেও এটা সিভিলিয়ান কুদেতা। আসলে এটাকে পরিচালনা করেছে ওই আউটস্টেড যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি এটাকে অর্কেস্ট্রেটেড, তিনি এটা করেছেন এবং হি ইজ কামিং আপ একটা মানে বড় রোল প্লে করবেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন। এবং যেটা সর্বশেষ খবর আমি মনিটর করলাম, অপোজিশন একটা আছে জিম্বাবুয়েতে, সেটা অতটা স্ট্রং না, তাকে নিয়ে একটা যৌথ একটা অন্তর্বর্তীকালীন সরকার। পার্লামেন্টে পরশুর আগের দিন অপোজিশনে ভালো স্কাফল হয়েছে। চাঙ্গিরাই এখন অত শক্তিশালী না অপোজিশনে, কিন্তু যেটা হচ্ছে যে জানু PF মুগাবের যে দল, তাদের মধ্যে এটা কলহের একটা ব্যাপার। সেই সেটা মিট হবে তাদের এই ডিসেম্বরে, তাদের একটা কাউন্সিল হওয়ার কথা আছে। সেখানে পরিবর্তন কি হয় সেটার উপর অপেক্ষা। আগামী বছর ইলেকশন এবং আগামী বছর ইলেকশন। ঠিক আছে, আবার ফিরতে যাবো আলোচনাতে। জি না, যেটা আমরা আলোচনা করছিলাম যে প্রথমত হচ্ছে যে এই রোহিঙ্গা ইস্যুটাকে আমাদের
যেহেতু আন্তর্জাতিক পরিসরে এই সবগুলো ডাটাই বলছে এগুলো আমাদের পক্ষে, আমাদের অবস্থানের পক্ষে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে 5 দফা উত্থাপন জাতিসংঘ উত্থাপন করেছিলেন এগুলো সবই কিন্তু আমাদের পক্ষে। এখন আমাদের কূটনৈতিকভাবে বোধহয় সম্ভবত আমাদের সরকার হয়তো চিন্তা করেছেন যে আমরা স্লোলি আগাবো এবং হয়তো এক ধরনের মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করে হয়তো এই বিষয়টাকে সলভ করবে। কিন্তু আমি মিয়ানমারের যে তাদের সম্পর্কে যতটুকু আমি স্টাডি করে দেখেছি তারা মিথ্যা কথা বলে। এই যে একটা সেনাবাহিনী যে একটা রিপোর্ট দিল যে সেখানে কিছুই হয়নি, তারা কিছুই করে নাই, এগুলো করেছে বাঙালিরা। এই সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে নাকি বাঙালিরা নিজেরা জ্বালিয়েছে। এবং সূচির একটা কথা নিশ্চয়ই মনে আছে, তিনি বলছেন যে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ফেরত আসতে দিচ্ছে না, বাংলাদেশ নাকি মনে করে যে এখানে অর্থ পাওয়া যাবে বিদেশ থেকে, এটা নিয়ে তারা এক্সপ্লয়েট করবে। কিন্তু সেই জন্যই বলি এরা কালক্ষেপণ করবে, এরা হয়তো কালক্ষেপণ করবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ একটা হবে যেটা এই বছরের এই মাসের 30 নভেম্বরের মধ্যে হওয়ার কথা, 5 জন করে সদস্য নিয়ে হবে। কিন্তু এটা নিয়ে একটা তারা কালক্ষেপণ হবে। কারণ সমস্যাটা হবে একটা জায়গাতে, যে এদের নাগরিকত্ব নিশ্চিত হবে কি হবে না। এবং আজ পর্যন্ত আমি মিয়ানমারের কোন পত্রিকাতে এ ব্যাপারে কোনো এমন কোন রেফারেন্স আমি পাইনি যে তারা বলছেন যে ঠিক আছে আমরা এদের নাগরিকত্ব দেব। এবং দ্বিতীয়ত যেটা ভয়ের কারণ আমার কাছে মনে হয়েছে, বলছে হয়তো কিছু রোহিঙ্গাদের তারা লোক দেখানোর জন্য নিয়ে যাবে, অতীতেও তারা নিয়েছে, লোক দেখানোর জন্য নিয়ে যাবে, কিন্তু তারা স্ব বাসভূমিতে ফেরত পাবে না এবং ফেরত যেতে পারবে না। এর কারণ আরো একটা কারণ আমি খুঁজে পেয়েছি, সেটা হলো যে পুরো দুটো কারণ। একটা হচ্ছে যে তারা একটা আইন প্রণয়ন করেছে, সে আইন বলে তারা পরিত্যক্ত সম্পত্তি রাষ্ট্র দখল করে নেবে এবং দখল করে নিয়ে রাষ্ট্র এদের কোনো কম্পেনসেশনও দেবে না এবং রাষ্ট্র এটাকে তাদের উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবে। এবং আমি খোঁজ নিয়ে দেখেছি যে প্রচুর বিদেশি বিনিয়োগ এখন আসছে রাখাইনের ব্যাপারে, এবং রাখাইনকে বলা হচ্ছে, আপনি তো খেয়াল করে স্ট্র্যাটেজিক্যালি এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। চীনের বিষয়টা তো আমরা সবাই জানি যে তারা ডিপসি থেকে তারা গ্যাস নিয়ে পাইপলাইন যোগে তারা মিয়ানমারের উপর দিয়ে তারা কুনমিংয়ে তারা গ্যাস নিয়ে যাচ্ছে, ইউনান প্রদেশে গ্যাস নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভারত এখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার করছে, ভারতেরও স্বার্থ আছে। এবং সর্বশেষ যেটা খবর, সেখানে দেখা যাচ্ছে জাপানি বিনিয়োগরা ইন্টারেস্টেড, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে পেনেট্রেট করতে যাচ্ছে। সেখানে প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে বলা হচ্ছে, সেই ন্যাচারাল রিসোর্সে তারা পেনেট্রেট করে সেখানে তাদের ব্যবসা বাণিজ্য করবে। ফলে রোহিঙ্গারা ফিরে যে তাদের নিজ বাসভূমি থাকতে পারবে এটা আমার কাছে মনে হয় না। আমি যদি ভুল না করে থাকি, আমার মনে হয় তারা ফেরত যাবে। তবে একটা হতে পারে, হয়তো কিছু লোকদেরকে তারা নেবে, নিয়ে হয়তো অন্য জায়গায় তাদেরকে আরেক অঞ্চলে তাদেরকে বসবাসের হয়তো সুযোগ করে দিয়ে দেবে। কিন্তু পুরো 7 লাখ রোহিঙ্গা এসছে তারা ফেরত যাবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আপনি যদি আপনাকে স্মরণ করিয়ে দেই, সাউথ আফ্রিকা আজকে এরকম একটা ঘটনা ঘটেছিল, ব্ল্যাকদেরকে কৃষ্ণাঙ্গদেরকে নিয়ে 60টি ওরা বলছে তারা হোমল্যান্ডে তারা নিয়ে গিয়েছিল, হোমল্যান্ডে তারা থাকা আর আলাদাভাবে এই কৃষ্ণাঙ্গদের রাখতো। ফলে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে কিনা এই বিষয়টি আমাদেরকে মনিটর করতে হবে। ফলে এই যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হবে, যখন দ্বিপাক্ষিক আলোচনা হবে, আমার মনে হয় দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের অবস্থানটা হবে ভেরি ক্লিয়ার কাট। এদেরকে ফেরত নিতে হবে, নাম্বার 1। দ্বিতীয়ত তাদেরকে তাদের স্ব বাসভূমে তাদেরকে রাখতে হবে, যেটা আনান কমিশন রিপোর্টে অনেকটা এরকম ইঙ্গিত দেওয়া আছে। আমি অনুপ্রচার আপনার কাছে দিতে চাই, সব মিলিয়ে আমি যদি তারেক সুলেমানের আলোচনাটা ধরি, তাহলে তো মনে হচ্ছে কূটনৈতিক জগতে প্রচুর আলোচনা হবে, প্রচুর চিন্তা ভাবনা হবে, প্রচুর রেজুলেশন গ্রহণ করা হবে। তো তাদের ফেরত যাওয়াটাকে নিশ্চিত করা খুব কঠিন হচ্ছে এখনো পর্যন্ত। আমরা বলতে পারছি না যে এই রেজুলেশন ভূত হলে এটা হবে বা মিয়ানমার উপরে সেই চাপ, বরঞ্চ এই যে আসেন হবে, তিলারসান এলেন, অন্যান্যরা যাবেন, সব মিলিয়ে বরঞ্চ মিয়ানমার একটা এই সমস্ত ঘটনার ভিত্তিতে একটা আপার হ্যান্ড পাচ্ছে, এই এটাকে লিঙ্গার করার একটা সুযোগ পাচ্ছে। আপনি কি মনে করেন? বললেন যে টাল বাংলা তো হবে, যেমন ওনারা শর্ত দিচ্ছেন, এই যে বলেছে আগের চুক্তিতেও ছিল, এখনো আছে, যেটা হলো 4টে শর্ত দিলে যে অবৈধভাবে লেটে জানেন। প্রথমটা হচ্ছে তার ডকুমেন্ট দেখাতে হবে, এতজন এসছে আমাদের দেশে যাদের বাড়িঘর পোড়ানো হয়েছে তাদের কাছে ডকুমেন্ট থাকবে না প্রথম। আরেকটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে স্বেচ্ছায় যেতে হবে। এখন যদি ওখানে যদি পরিস্থিতি ভালো না থাকে, কেউ কি স্বেচ্ছা যাবে ওখানে? আগুনের মধ্যে যাবে, কাজে স্বেচ্ছা। তৃতীয় হচ্ছে তার প্রমাণ করতে হবে যে তার ওইখানে তার কেউ আছে। তো সবাই চলে এসছে এখানে, অনেকেই তো চলে আসে, প্রমাণ কিভাবে করবে সে ওখানে যে আছে? তৃতীয় হচ্ছে তার ওখানে এখানে যদি যাদের জন্ম হবে,
আগামীতে হবে, জন্ম হবে, 70,000 তো জন্ম হবে আশা করা হচ্ছে। এবং প্রমাণ করতে হবে তার মা বাপ দুজনেই ওখান থেকে ওখানকার বাসিন্দা ছিল। তো কঠিন সত্য এগুলো। তো এই সত্যগুলো অনুসরণ করে ভেরিফিকেশন প্রক্রিয়া করে এই যে তাদেরকে ফেরত পাঠানো আমার কাছে খুবই জটিল মনে হয় আর কি। মানে বিষয়টা এটা চলছে আমাদের পক্ষে, আমরা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি, আন্তর্জাতিক সমর্থন আসবে, কিন্তু তারা যখন অন গ্রাউন্ডে ভেরিফিকেশন প্রক্রিয়াটা যাবে, প্রক্রিয়া যখন শুরু হবে, তখন কিন্তু এই পুরো প্রক্রিয়াটাই অনেক দীর্ঘ হবে, সময় লাগবে বেশি। সেজন্য বলছি। আর উনি যেটা বললেন এটা আমি, হ্যাঁ, যদি আমরা সফল হই তাদেরকে পাঠানো, আমি সবসময় যেটা বলে আসছি, ওখানে ফেরত গিয়ে কিন্তু শেষ হবে না, ওখানে তাদের নাগরিকত্ব পেতে হবে। তারা যতদিন নাগরিকত্ব পাবে না, ওই যে আগে ফেরত গিয়েছিল নাগরিক হয় নাই, অবস্থা একই। কাজে ওখানে গিয়ে আমাদের এই যে আমরা যে আলোচনা করব, এখানে নিশ্চিত করতে হবে যারাই যাবে সাথে সাথে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা আপনাদের সুনিশ্চিত করতে হবে। তা না করলে তারা ওখানে যে নাগরিকত্বহীন অবস্থায় থাকে, তাহলে কিন্তু সমস্যায় থেকে যাবে, শেষ হবে না। বিদ্যমান যে নাগরিক আইন আছে, তারা যদি ফিরে যায়, নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ আছে কি? বিদ্যমান আইনে সমস্যা আছে, কারণ ধরিয়ে দেওয়া হয়েছে যে এই রোহিঙ্গারা তারা এই দেশের নাগরিক নয়। এইভাবে বলা হয়েছে তাদের মধ্যে বেছে বেছে অল্প কিছুকে তারা নাগরিকত্ব দেওয়ার একটা প্রভিশন রেখেছে, কিন্তু কথাটা সেখানে নয়। তারা একসময় নাগরিক ছিল, ইচ্ছা করে নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না। সুতরাং ইতিহাস এদের পক্ষে আছে, এক নম্বর। 2 নম্বর আমি যেটা বলতে চাই, আমি প্রায়ই বলি সেটা, যে নিরাশ হওয়াটা আমাদের জন্য একটা অপশন নয়, যে হবে না, কেউ যাবে না, এটা বলে বসে, এটা বলা মানেই তার আমার আর কিছু করার নাই, তাইলে সেটা আমাদের অপশন না, সেটা করা যাবে না। আমাদেরকে আশা রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে যে আগে 2বার এইসব শর্তের ভিত্তিতেই তাদেরকে ফেরত পাঠানো হয়েছিল, এবং বেশিরভাগই ফেরত চলে গিয়েছিল। প্রথমবার সবই ফেরত গিয়েছিল বলা হয় 78-79, আর 1992-93 যারা আসছিল 2004 সাল পর্যন্ত তাদের বেশিরভাগই চলে গিয়েছিল, 26,000-এর মতন রয়ে গিয়েছিল। পরে তাদের সংখ্যা বেড়ে আবার 30,000 মতন, 30-36,000 হয়েছিল। পরবর্তীতে অন্যান্য বিভিন্ন ইনসিডেন্টে আরো লোকজন এসছে যারা ডকুমেন্টেড ছিল না, তাদের সংখ্যা অনেক বিশাল। কিন্তু কথাটা হচ্ছে যে ফেরত নেওয়াটা সমস্যা না, আগেও তারা ফেরত নিয়েছে, আবারও নিতে পারে, কিন্তু উনি যে কথাটা বলেন সেটা খুব জরুরি, যে এদের নাগরিকত্ব যতক্ষণ পর্যন্ত না দেবে, তাদের অধিকার ফিরিয়ে না দেবে, ততক্ষণ এটা একটা স্থায়ী সমাধান হতে পারে না। সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলেছেন, আনান কমিশনের সেই কথা বলা আছে, আনান কমিশন রিপোর্টে, এবং যদিও তারা নাগরিকত্বের কথা আলাদা করে মিয়ানমার সরকার বলে নাই, কিন্তু আনান কমিশন রিপোর্ট তারা ইমপ্লিমেন্ট করবে, এই কথাটা তারা বলেছে একাধিকবার। কখনো কখনো আবার তারা ওইখান থেকে সরে আসার চেষ্টা করে, যখন বারবার বলছে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট, সেটা অন্য জিনিস। সেটা তাদের কোনো কারণে তারা একটু সময় নিতে চেয়েছে, কিন্তু তাদের দেশেই তো এখন অলরেডি রিপোর্ট আছেই। হ্যাঁ, আনান কমিশন রিপোর্টটা তো এইবারের অ্যাট্রসিটির উপরে রিপোর্ট না। আনান কমিশন রিপোর্টটা হচ্ছে ওভারঅল রোহিঙ্গা ইস্যুর কিভাবে সমাধান করা যায়, এটা সমস্যাটা কোথায়, ঐতিহাসিক এটা কি, সেটা। আনান কমিশন রিপোর্ট আসার পরে ঘটনাটাগুলো ঘটলো, মানে এবারে যে এই যে 6 লাখ লোক চলে আসলো, তার আগেও 1 বছর আগে একটা বড় ঘটনা ঘটেছিল, আবার এই সময় ঘটলো, এবং এরপর এখন ঘটেই চলেছে। তো এইটা এখন এর ফলে কি হয়েছে, একটা জিনিস হয়েছে যেটা আগে কখনো ছিল না, আন্তর্জাতিক সম্প্রদায় এইভাবে এটার ব্যাপারে কনসার্ন ছিল না। এখন পুরো পৃথিবীর দৃষ্টি এটার উপর নিবদ্ধ হয়েছে, সুতরাং পরিস্থিতি সেই পরিমাণে পরিবর্তন হয়েছে। আগে এটা ছাড়াই লোক ফেরত নিয়েছিল তারা, এখন এটার চাপ এমন যে তাদের, আমি মনে করি যে আমাদের আশা করবার কারণ আছে। এখন শেষ পর্যন্ত কি হবে সেটা তো আমি বলতে পারি না, কিন্তু আশা করবার কারণ আছে সবাই মিলে চেষ্টা করলে, এবং যারা এখনো শক্তভাবে বলছে না তাদেরকে যদি আমরা সাথে নিতে পারি, এবং চীন, রাশিয়া, ভারত এদেরকে যদি আমরা সাথে নিতে পারি, তাহলে আমাদের সাফল্যের সম্ভাবনা আরো বেড়ে যাবে। একটা প্রসঙ্গ আরো একটু বলেছেন, উনি কিন্তু বারবার, আমি খেয়াল করলাম তিনি প্রেসের সঙ্গে কথা বলছিলেন, প্রত্যেকবার অ্যান্সারের সময় তিনি একবার করে আরসার আক্রমণের কথা উল্লেখ করেছেন, যে আমরা এই সমস্ত ঘটনার নিন্দা করি, কিন্তু আরসা এটা করেছিল, সেটা থেকে এটা শুরু হয়েছে। এখানে এটা তারাও দেখবেন কিভাবে কি আছে, ওখানে প্রয়োজন হয়েছে, তার মনে করেছেন যে এখানে ডিপ্লোম্যাটিক্যালি এটাই তার বলা সঠিক হবে। যেমন আমরা যদি সেভাবে দেখি, আমরা আমাদের প্রথম বক্তব্য কি ছিল
যে ওখানে যে এরা যে কি বলে সন্ত্রাসী আক্রমণের কথা বলছে, সেটাকে আমরাও নিন্দা করেছি, বলেছি আমরা একসাথে তাদের সাথে জয়েন্ট অ্যাকশন নিয়ে যাবো এদের বিরুদ্ধে, এসব কথা আমরা বলেছি। তো কিন্তু তার মানে এই না যে আমরা তারা যা কিছু করছে সব সমর্থন করছি, তাই না? এরকম অন্যরাও এটা এইরকম বলছে যে কোন রকমের কি বলে সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেউ সমর্থন করে না, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে কি আছে সেটা দেখতে হবে, সেটা দেখবার সময় আছে। যে আমরা যেটা বলছি যে আরসার কথা বলা হচ্ছে, সে আরসা কোথায়? তারা শুধুমাত্র 25 তারিখ রাত্রে একটা কতগুলো আক্রমণ করলো, আর কোনো খবর নাই তাদের। যদি তাদের সেরকম একটা এই উদ্দেশ্য থাকতো তাহলে তো বারবার আক্রমণ করতো। আর তাছাড়া তারা যদি এরকম কিছু তাদের চিন্তা থাকে যে মিয়ানমার সরকারকে বিপদে ফেলা, তাহলে তারা কি অপেক্ষা করবে? দেখতেছে তারা যে, কারণ এখানে কিন্তু ওদের অনেক সেনাবাহিনী ইত্যাদি ছিল না। গত এপ্রিল মাস থেকে তারা মোবিলাইজ করছে, প্লেনে করে জাহাজে করে নানানভাবে তারা সৈন্য অস্ত্র শস্ত্র এগুলো আনছে। এগুলো তো যে ওখানে যারা আছে তারা তো দেখতেছে। তো আরসা যদি বলে কিছু যদি থাকতো তারা কি দেখতো না? তারা কি আগে আক্রমণ করতে পারতো না? তারা যতক্ষণ পর্যন্ত ওদের প্রস্তুতি শেষ না হলো, কোফি আনানের রিপোর্ট পেশ না হলো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো কেন? এটা সবকিছু এগুলো দেখলে মনে হয় যে বিষয়টা সাজানো, এবং এই সাজানোর মধ্যে কি হয়েছে, মাঝখানে তাদের কয়েকজন পুলিশের জীবন গিয়েছে। তারা নিজেরাই নিজেদের লোকজনকে মেরে টেরে এখন অন্যদের উপর দায় চাপাচ্ছে যে তারা নিজেদের বাড়িঘর পুড়িয়েছে। এই লক্ষ লক্ষ লোক নিজেদের বাড়িঘর পুড়িয়ে তাদের কি লাভ? না, বেশ কথাটা তো সেটাই যে আসলে ঘটনাটা একটা ঘটনা ঘটলো, সন্ত্রাসী আক্রমণ হয়েছে, তারপর থেকে এতদিন পার হয়ে গেল, একটা দিনে সন্ত্রাসী ঘটনাটা কেন ঘটলো না? ফলে একটা যে সন্দেহ দানা বাঁধে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে যে জিনিসটি খুব ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে যে বাংলাদেশ বারে বারে বলে আসছে যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ সমর্থন করে না, বরং এই সব সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ প্রতিহত করে এবং প্রয়োজন হলে মিয়ানমারের সাথে যৌথভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসী উৎখাত করে মোকাবেলা করবে। এটা হচ্ছে একটা গুড অ্যাপ্রোচ। এখানে একটা জিনিস আমাদেরকে বলে গেলে চলবে না, বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে এবং স্থানীয়ভাবে সংকট তৈরি হয়েছে। আপনি দেখবেন স্থানীয় বাঙালিরা তারা এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে, খুব স্বাভাবিক, এবং এদের মধ্যে সংকট তৈরি, মারামারি পর্যন্ত হয়েছে। এদেরকে একসাথে রাখা যাচ্ছে না ক্যাম্পে। ফলে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে ভাষান্তরে এদেরকে রিহেবিলিট করার, আমি মনে করি সেই সিদ্ধান্তটাও ভালো সিদ্ধান্ত। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে করে কোনো অবস্থাতেই কোন সন্ত্রাসী কর্মকাণ্ড এইসব শরণার্থী শিবিরে স্থান না পায়। কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সিরিয়াতে রাকা থেকে, সিরিয়ার জলকিত ইসলামিক স্টেটের রাজধানী রাকা, সেখান থেকে রাকার পতন হয়েছে, ইসলামিক স্টেট উৎখাত হয়েছে। ফিলিপাইনের মিন্দানাওতে একটা ঘাঁটি ছিল আপনার আইএসএর, সেখান থেকে তারা উৎখাত হয়েছে। এবং আন্তর্জাতিকভাবে মিডিয়াতে বলা হচ্ছে এইসব সন্ত্রাসীরা, ইসলামিক স্টেটের জঙ্গিরা হয়তো সাগর দিয়ে তারা এই অঞ্চলে রাখাইনে আসতে পারে। ফলে আমাদের এই দিকটা লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের অভ্যন্তরীণভাবে আমরা ক্ষতিগ্রস্ত না হয়, নিরাপত্তা বিঘ্নিত না হয়। ইতিমধ্যে কিন্তু বিশাল একটা বনাঞ্চল পরিবেশগত তারা অনেক ক্ষতি করেছে এইসব রোহিঙ্গারা, বাড়ি ঘর করে গাছ কেটে ক্ষতি করে, আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব আমি মনে করি যে এদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা, আমাদের আন্তর্জাতিক বন্ধুদের সাথে সম্পর্ক বাড়ানো, লিয়াজোটা বাড়ানো, এবং পোপ আসছেন, পোপকে প্রয়োজন হলে পোপকে ব্যবহার করা, যে এরকম একটা মানবিক সংকট তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, এবং যেটা কিনা কোন একটা পর্যায়ে আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকির মুখে আমরা আছি। ফলে আমরা আন্তর্জাতিক ভাবে আমাদের যারা বন্ধুরা আছে, বন্ধুদেরকে ব্যবহার করা আমাদের স্বার্থে, যাতে করে মায়ানমার দ্রুত আমাদের এই অঞ্চল থেকে তাদের নাগরিকদের তারা ফেরত নেয়। যতদিন না ফেরত না নেবে, আমার ধারণা তারা সময় নেবে, কালক্ষেপণ করবে তারা, মিয়ানমারের এটি হচ্ছে স্ট্র্যাটেজি। সেক্ষেত্রে এদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যদি ভাষান্তরে রিহেবিলিট করা যায়, আমি মনে করি অন্তত কিছুটা হলো ভালো দিক এটার মধ্যে আছে। আমি কথাই বলি যে আইসিসির ব্যাপারটা যে বললেন, আন্তর্জাতিক মিডিয়ায় আসছে, আইসিস যদি আসে সমুদ্র দিয়ে যদি রাখাইন স্টেটে বা আমাদের অঞ্চলে আসে, তাহলে কিন্তু আরেকটা আশঙ্কার কারণ হবে। তখন কিন্তু যুক্তরাষ্ট্রই এই আইসিস দমনের নামে তারা এখানে আসবে, আসার চেষ্টা করবে। সব জায়গায় ইন্টারভিউ করেছে যুক্তরাষ্ট্র, এখানে আরেকটা আপদ চলে আসবে আমাদের কাজে। এইটা আমাদের এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সেই ব্যাপারে সতর্ক থাকতে হলে বাংলাদেশের কিন্তু পলিটিক্যাল একটা ঐক্য দরকার, কারণ নিরাপত্তার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনারা সবাই দেখেন, একটা জিনিস বলি আমি, একটা কথা বলা হয়েছে যে এই বিষয়ে আসলে একটা মতৈক্য আছে।
সবার মধ্যে সবাই একই রকম চিন্তা করছে মোটামুটি। হ্যাঁ, রাজনৈতিক কারণে একেবারে ক্ষুদ্র স্বার্থ কারণে মাঝে মাঝে সরকারকে বিব্রত করা হচ্ছে বা সরকারের বিভিন্ন পদক্ষেপের নিন্দা করা হচ্ছে, কিন্তু যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি হলে কি করতেন, তারা ওই একই কথাই বলছে যে তারা ওইগুলোই করতো, এবং দেখা যাচ্ছে তারা যেটুকু করতো তার চেয়ে বেশি করছে সরকার অনেক ক্ষেত্রে। তাহলে আমরা কি ধরেই নিচ্ছি যে আমাদেরকে এটা লং টার্ম সাফার করতে হবে? সেই জায়গায় কি রিলিফ অপারেশনের যে দরকার, সেই যে কমিটমেন্ট, সেটা কি পূরণ হচ্ছে? রিলিফ অপারেশনের কথা বলছেন, আমি মনে করি যে সেখানে মোটামুটি অন্যান্য অনেক বিভিন্ন এই ধরনের ঘটনা যে ঘটেছে সেই তুলনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সারাটা ভালো। বিশেষ করে যে প্লেজিং কনফারেন্স হয়েছে সেখানে পুরো যা চাওয়া হয়েছে সব পাওয়া যায়নি, কিন্তু তারপরেও ভালো সারা পাওয়া গেছে, এবং বাকিটাও আসবে এরকম আশা করছেন যারা এগুলো অর্গানাইজ করছেন তারা। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বাংলাদেশ সরকার অন্তত কমিটমেন্ট এইটুকু প্রকাশ করেছে যে টাকা পয়সা যাই থাকুক আমরা এদেরকে যতদিন প্রয়োজন হয় তাদেরকে আমরা তাদের ব্যবস্থা করবো, আমরা খেলে সাধ্য মতন তাদের ব্যবস্থা করবো। সুতরাং এদেরকে এখন পর্যন্ত এরকম শোনা যায়নি যে না খেয়ে কেউ মারা গেছে, অসুখ বিসুখ। সেই জন্য এখানে তাদের জন্য কিছুটা অন্তত একটা ব্যবস্থা আছে, এই জন্য অন্য সব জায়গায় যারা রোহিঙ্গা আছে তারা চেষ্টা করছে যে এখানে আসা যায় কিনা, এরকম কথা শুনতে পাচ্ছি আমরা, কাগজে দেখতে পাচ্ছি। সেটা যাতে না হয় সেটাই আমরা চাই। কিন্তু একটা কথা আমার বন্ধু তারেক শামসুর রহমান বললেন সেখানে যে এই যে সরকার চিন্তা করছে তাদের একটা আলাদা জায়গায় নিয়ে গেলে ভালো, সেটা সঠিক, কিন্তু এখানে একটা বিষয় চিন্তা করতে হবে, একটা না করে ক্যাম্প আমার মনে হয় বেশি একাধিক করা উচিত, 3-4টা ক্যাম্প করা। এই কারণে যে কোনোখানে একটা ক্যাম্পে যদি কোনো রকমের সমস্যা তৈরি হয় সেটা সবার উপরে ছড়িয়ে পড়বে, আর যদি একটু ভাগ করে রাখা যায় তাহলে অন্তত সবাই একসাথে সেরকম একটা চিন্তা সরকার করছেন। সরকার প্রথমে ভাবছিল যে এক জায়গায় সবাইকে বালুখালীতে সবাইকে, তা না করে এখন চেষ্টা করছে অন্তত 3-4টা ডিফারেন্ট জায়গা, অনেক মানুষ এবং সবগুলো যেটা হচ্ছে যে একটা শুরুতে লোকজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল, সেটাকে চেষ্টা করেছে মোটামুটি কন্টেইন করতে পেরেছে, কিন্তু পুরোপুরি হয়তো সবাই মানে একেবারে 100% হয়তো সম্ভব হয়নি, কিন্তু সেই চেষ্টাটা আমি মনে করি সঠিক, যাতে স্থানীয় জনগণ আর এদের মধ্যে একটা দেয়ালের মতন থাকে, যাতে একেবারে সহজেই মিশে না যেতে পারে, কারণ মিশলেই সমস্যা হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের অভ্যন্তরে অনেক জায়গা থেকে রোহিঙ্গাদেরকে ধরে নেওয়া হয়েছে, সেটা ছড়িয়ে ছিটিয়ে গেছে, তারপর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে আসা হয়েছে, সেখান থেকে তাদেরকে ফেরত নেওয়া হয়েছে। ফলে এই উদ্যোগগুলো ঠিক আছে, এটাকে আরো শক্তিশালী কিভাবে করা যায়। একটা কথা কেউ বেশি বলেন না, কিন্তু আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এদেরকে ম্যানেজ করা, এই যে এতগুলো শরণার্থীকে ম্যানেজ করার জন্য অনেক যেমন রিসোর্সেসের প্রয়োজন, আর্থিক সম্পদের প্রয়োজন, সাথে সাথে অনেক লোকবলেরও প্রয়োজন। তো সেই লোকবলের বেলায় এদেরকেই অনেকাংশে ব্যবহার করা যায় কিনা সেটা আরো গুরুত্ব দিয়ে চিন্তা। এখন আমি যত জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটাকে আর একটু শৃঙ্খলাবদ্ধ করা এবং অন্যান্য অনেক কাজে বিতরণ কি বলে রিলিফ বিতরণের কাজে, তারপরে এদের নিজেদের মধ্যে শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, তাদের পড়ালেখা ইত্যাদি বিষয়ে তাদেরকেই ব্যবহার করা, এবং তাদেরকে একটা কম্পেনসেশনের ব্যবস্থা করা যায় যদি, তাহলে কিন্তু একটা হবে কি তাদের বাইরে ছড়িয়ে পড়ার চিন্তাটা কমে যাবে। একটা জিনিস কিন্তু গভর্নমেন্ট খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওখানে যে বাচ্চাদের যে এডুকেশন, সেই এডুকেশনটা বার্মিজ ভাষাই হতে হবে, এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে সেইভাবেই লোকবল নিয়োগ করে তাদেরকে পড়ানো হচ্ছে। আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত, অত্যন্ত ভালো, এটা ভালো সিদ্ধান্ত। না হলে হবে কি, এটা আমরা একটা জটিলতার মধ্যে পড়ে যাব, কারণ ওরা যদি বাংলা ভাষা শিখে ফেলে তাহলে মায়ানমার এটা বলার চেষ্টা করবে যে এরাই তো বাঙালি। ফলে এই সিদ্ধান্তটা খুব যৌক্তিক, এবং আমি বিশ্বাস করি ওই অঞ্চলে বার্মিজ ভাষায় শিক্ষা দেওয়ার জন্য লোকবল পাওয়া যাবে এবং লোক পাওয়া যাবে। তবে এখানে আরেকটা জিনিস একটু সতর্ক থাকা আমাদের প্রয়োজন, যা এখানে প্রচুর ইন্টারন্যাশনাল এনজিও গুলো যাচ্ছে। এখন এই ইন্টারন্যাশনাল এনজিও গুলোর মধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলো থেকেও এনজিও আসছে, ফলে এদের অ্যাক্টিভিটি গুলো মনিটর করা প্রয়োজন আছে। এরা কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে কিনা এই বিষয়টা মনিটর করা হচ্ছে, এবং বেশ ইতিমধ্যে কয়েকটা এনজিওকে ওখানে ঢুকতে বাধা দেওয়া হয়। সবই ঠিক আছে, আমরা সব ব্যবস্থা করছি, সবই ঠিক আছে। আমার শুধু একটাই অবজারভেশন, এটা তো করতেই হবে আমাদের তাদের ব্যবস্থা, কিন্তু এইগুলো আবার ফুল ফ্যাক্টর নয় বসে। মানে জিনিসটা হচ্ছে ওই যারা ওখানে আছে ওই পারে
এখনো আছে, তারা আবার আকৃষ্ট না হয়, কারণ তারা তো শুনবে এক্ষেত্রে টেলিফোনের যোগাযোগ হয় কি তারা শুনবে, ওখানে তো আমরা ভালো সব ব্যবস্থা হচ্ছে, তো যারা আছে ওরাও আবার না আসে, এটা আমাদের সজাগ থাকতে। ঠিকই বলছেন, বাকি আর টেলিফোন ওয়েবের হ্যাঁ আজকাল সরকার ইয়ে করেছিল যে ওদেরকে সিম বিক্রি করা যাবে না, তারপরে গোপনে অনেকে সিম তারপরে আমরা একটু এই কারণে স্বস্তি বোধ করি বাংলাদেশি হিসাবে, যে না আমরা এই সমস্যার যেভাবে রেসপন্ড করা দরকার আমরা সেভাবে করার চেষ্টা করেছি, কিছু হয়তো করতে পেরেছি। আমরা সমস্যাটা কাঁধে নিয়েছি, আন্তর্জাতিক কর্তৃপক্ষের এখন দায়িত্ব এই সমস্যার সমাধান করা, কবে হবে জানি না, তবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাইবো এবং আমরা চেষ্টা করব এইভাবে থার্ড কমিটিতে হোক বা অন্যান্য কমিটিতে হোক মিয়ানমারকে বাধ্য করা তারা যখন তাদের নাগরিকদেরকে ফেরত নেয়, কারণ মানবাধিকার রক্ষায় কোনো দেশ যখন ফেল করে তখন সেই দেশে বিনিয়োগ কখন নিরাপদ হতে পারে বলে আমরা অন্তত মনে করি না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।